আজকের শ্রুতি নাটকের নাম মনুষ্যত্ব এক বোঝা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জগতে দুরকম পদার্থ আছে, এক হলো সত্য আর এক হলো আরো সত্য। সাধারণত আমরা জানি সত্য এবং মিথ্যা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাই হয়তো তিনি সত্যের উপরে আরো সত্য নামক একটি শব্দ আমাদের সামনে ছুঁড়ে ফেলেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন এবং এই কথাটার মানে বোঝাতে চেয়েছেন। মনুষ্য জাতি তো সবসময় সত্যকে স্বীকার করে না। কখনো সে কল্পনার আকাশে ডানা মেলে ভাসে, কখনো পুষ্পবনে প্রজাপতির পিঠে চড়ে উড়ে বেড়ায়, আবার কখনো ঘাটের ধারে খেয়া নৌকা বয়ে বেড়ায়। নাকি আরো সত্য, আরো সত্যের ধারণা ভাবনা সকলের মনে তো চট করে আসে না, কারণ মনুষ্য মনের ধারণা বা ভাবনা গঠন হয় নিজ নিজ ভাবে, নিজ নিজ মতে। তার কাঠামো গড়ে তোলে মানুষ নিজের মতো করে, নিজের স্বার্থে। হয়তো সত্য এবং আরো সত্যের সংঘাত সেখানেই শুরু হয়। এই সংঘাতের জগতে সত্য এবং আরো সত্যের মধ্যে পার্থক্য গড়ে তোলার এক অভিনব উদাহরণ দেখা যায় রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্পে। আমরা এরকমই দুটি ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক বা কবিকে যখন আমরা পড়ি, তখন তার লেখাকে আমরা নিজের মতো করে ভাবি এবং নিজের মতো করে চিন্তা করি। তো ঠিক এই গল্পগুলো সেইভাবেই আমরা কিভাবে নিচ্ছি, কিভাবে ভাবছি, কিভাবে চিন্তা করছি, সেরকম। আসুন আজকে গীতাঞ্জলি সাংস্কৃতিক দলের এই অনলাইন নাটকটি আমরা আরম্ভ করছি, মনুষ্যত্ব এক বোঝা। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আজকে যারা পার্টিসিপেন্ট, তারা ভিডিওটা অফ করুন, শুধু অডিওটা রাখবেন। আর যারা শুনছেন শ্রোতাদেরকে অনুরোধ করব অডিওটা অফ করুন, ভিডিওটা অফ করা অন করা তাদের উপরে। আমরা আরম্ভ করছি। Sumandi. Yes. দিদিমা, ও দিদিমা, কোথায় গেলে তুমি? আমি এই ঘরে বসে। বেশ তো, আজ আমাকে গল্প না শুনিয়ে ঘুমিয়ে পড়বে? সে কি করে হয় খুশি? বেশি দিনে পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্য যে দ্রব্যের প্রয়োজন হয় এই ঘরে সেগুলোই খেতে এসেছে। নিদ্রা পূর্বে এইসব না নিলে পৃথিবীতে বেশি দিন থাকা যায় না রে। তুমি কি বড্ড বানিয়ে কথা বলো, একটা সত্যিকার গল্প শোনাও না। আচ্ছা শোনো, জগতে দুরকম পদার্থ আছে, এক হচ্ছে সত্য আর হচ্ছে আরো সত্য। আমার কারবার আরো সত্যকে নিয়ে। দিদিমা, সবাই বলে তুমি কি যে বলো কিছু বোঝাই যায় না।
কথাটা সত্যি, কিন্তু যারা বোঝে না সেটা তাদেরই দোষ। আর আলু সত্যি কাকে বলছো? একটু বুঝিয়ে বলো না। বলছি, এই যেমন তোমাকে সবাই কুশ্মী বলে জানে, এই কথাটা খুবই সত্য, তার হাজার প্রমাণও আছে। আমি কিন্তু সন্ধান পেয়েছি, তুমি পরিস্থানের পরী, এটা হলো আরো সত্য। আহ, সন্ন্যাস পেলে কি করে? এসো কোলে বসো, বলছি। তোমার ছিল পরীক্ষা, তাই বিছানার উপরে বসে বসে ভূগোল বৃত্তান্ত মুখস্থ করছিলে। কখন তোমার মাথা ঠেকলো বালিশে আর পড়লে ঘুমিয়ে। সেদিন ছিল পূর্ণিমা রাত্রি, জানলার ভিতর দিয়ে জ্যোৎস্না এসে পড়লো তোমার মুখের উপরে। আমি সেদিন স্পষ্ট দেখতে পেলুম পরিস্থানের রাজা চর পাঠিয়েছে তাদের পলাতকা পরীর খবর নিতে। সে এসেছিল আমার জানলার কাছে, তার সাদা চাদরটা উড়ে পড়েছিল ঘরের মধ্যে। চর দেখলো তোমাকে আগাগোড়া, ভেবে পেল না তুমি তাদের সেই পালিয়ে আসা পরী কিনা। তুমি এই পৃথিবীর পরী বলেই তার সন্দেহ। তোমাকে মাটির কোল থেকে তুলে নিয়ে যাওয়া তার পক্ষে সহজ হবে না, এত ভার সইবে না। ক্রমে চাঁদ উপরে উঠে গেল, ঘরের মধ্যে ছায়া পড়ল। চর শিশু গাছের ছায়ায় মাথা নেড়ে চলে গেল। সেই দিন আমি খবর পেলুম তুমি পরিস্থানের পরী, পৃথিবীর মাটির ভারে বাঁধা পড়ে গেছো। আচ্ছা দিদিমা, আমাদের পৃথিবীতে কে পরী করে পাঠালো? কি আবার স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। কি সকলকে বানিয়েছে? হ্যাঁ গো, উনি এই পৃথিবীর সকল প্রাণীর নির্মাতা। তোমার মত আর সবাই গল্প বলতে পারে না কেন? উনি কি সকলকে আলাদা আলাদা ভাবে তৈরি? আলাদা আলাদা ভাবেই তো তৈরি হয় রে পাগলি। আমার গোপালার প্রতীকটাকে গোপা ঠাকুরে বোধহয় চোর বানিয়ে পাঠিয়েছেন। ছেলে তাই না? উনি কেন চোর বানাবে? না রে। আর আমাদের অনন্দা বৌদিদি চুরি করার পরও প্রতীকটাকে কত ভালোবাসে, বাড়িতে রেখে খাবার, ঠিক যেন অনন্দা বৌদিদের আপন ছোট্ট ভাই। না রে কুশ্মী, পরম পিতা সৃষ্টিকর্তা কাউকেই ভালো বা মন্দের আওতায় রাখেন, এটা যেমন সত্য। আর আমরা সকলেই নিজ নিজ দোষ গুণে নিজেকে তৈরি করেছি। এই সৃষ্টি আমাদের নিজেদেরই, এটা আরো সত্য। দেখ কি যে সব বলো, কিছুই বুঝতেই পারি না। আয় তোকে একটা গল্প বলি। সৃষ্টির কাজ প্রায় শেষ হয়ে যখন ছুটির ঘন্টা বাজে বলে হেনকালে ব্রহ্মার মাথায় একটা ভাবোদয় হল। উনি তখন নিজ শয্যা শয়নে বসে ভাবছেন ভাবছেন ভান্ডারি, ওহে ভান্ডারি। আসি পিতামহ, আজ্ঞা করুন পরম পিতা ব্রহ্মা।
আমার কারখানা ঘরে কিছু কিছু পঞ্চভূতের জোগাড় করে আনি, আর একটা নতুন প্রাণী সৃষ্টি করব। পিতামহ, আপনি যখন উৎসাহ করে হাতি গড়লেন, তিমি গড়লেন, অজগর সর্প গড়লেন, আর হ্যাঁ, সিংহ ব্যাঘ্র গড়লেন, তখন হিসেবের দিকে আদৌ খেয়াল করলেন না? যতগুলো ভারী আর কড়া জাতের ভূত ছিল, সব প্রায় নিকাশ হয়ে এলো। ক্ষিতি অপতেজ তলায় এসে ঠেকেছে। থাকবার মধ্যে আছে মরুত ব্যোম, তা সে যতই চাই নিতে পারেন। আচ্ছা, ভালো, ভান্ডারে যা আছে তাই নিয়ে এসো, দেখা যাক। এ নিন পিতামহ, যা ছিল ভান্ডারে সব নিয়ে এলাম। কি ব্যাপার ঠাকুর, ক্ষিতি অপতেজটাকে খুব হাতে রেখে খরচ করছেন যে? দেখোই না কি সৃষ্টি করতে চলেছি। এই মা সরস্বতী দেখছি। প্রণাম মা সরস্বতী। হঠাৎ এই সময় আগমন? হ্যাঁ আদিদেব, হঠাৎ। কিন্তু এই কি দেখছি, এই কোন প্রকারের প্রাণী তৈরি করলেন আপনি? এটি কোন প্রাণী? দেখুন না মাতা, আদিদেব না দিলেন শিং, না দিলেন নখ, আর দাঁত যা দিলেন তাতে চিবনও চলে, কামড়ানো চলে না। তেজের ভাণ্ড থেকে কিছু খরচ করলাম বটে, তাতে প্রাণীটা যুদ্ধক্ষেত্রে কোনো কোনো কাজে লাগবার মতন হলো, কিন্তু তার লড়াইয়ের শখ রইল না। এই প্রাণীটি হচ্ছে ঘোড়া। এ ডিম পারে না, তবু বাজারে তার ডিম নিয়ে একটা গুজব থাকবে, তাই একে বীজ বলা চলে। আর যাই হোক, সৃষ্টিকর্তা এর গড়নের মধ্যে মরুত আর ব্যোম প্রচুর ঠেসে দিয়েছে। আর সরস্বতী, এর মনটা প্রায় 16 আনা যাবে মুক্তির দিকে। খাওয়ার আগে ছুটতে চাইবে, অসীম আকাশকে পেরিয়ে যাবে বলে পথ করবে। সৃষ্টিকর্তা, এই প্রাণী কি শুধু হাঁটবে না দৌড়তেও পারবে? অন্য সকল প্রাণী কারণ উপস্থিত হলে দৌড়বে, এ দৌড়বে বিনা কারণে, যেন তার নিজেই নিজের কাছ থেকে পালিয়ে যাওয়ার একান্ত শখ। কিছু কাটতে চাইবে না, কাউকে মারতে চাইবে না, কেবলই পালাতে চাই। পালাতে পালাতে একেবারে গুম হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, হোম হয়ে যাবে, তারপরে না হয়ে যাবে। এই তার মতলব। জ্ঞানীরা বলবে, ধাতের মধ্যে মরুদ বয়ন যখন ক্ষিতি অপতেজকে সম্পূর্ণ ছাড়িয়ে ওঠে, তখন এইরকমই ঘটে। সৃষ্টিকর্তা, এই প্রাণীটি থাকবে কোথায়? বনেই তো? না হে, বনেও থাকবে না, এ গুহার মাঝেও রইবে না। আর তাহলে এই কি মনুষ্যগণের সাথে থাকবে, ঠিক যেমন আরো কিছু আপনার সৃষ্টি প্রাণী থাকে? এই দৌড়তে ভালোবাসে বলে এ থাকবে খোলা মাঠে। এই তো অতি উত্তম ভাবনা। মুক্ত আকাশের নিচে মুক্ত মনে মুক্ত হয় দৌড়বে।
মাঠের ধারে থাকে মানুষ, কাড়াকুড়ি করে সে যা কিছু জমায় সমস্তই মস্ত বোঝা হয়ে ওঠে। তাই যখন মাঠের মধ্যে ঘোড়াটাকে ছুটতে দেখে মনে মনে ভাবে, এইটাকে কোনোভাবে বাঁধতে পারলে আমাদের হাট করার বড়ই সুবিধে হবে। তারপর বলি আর কতক্ষণ কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকবে? বলি উঠবে নাকি? বলো, মিক্সের গায়ে জল না দিলে উঠবে না মনে হয়। কি জ্ঞান 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 পারা যায় না। বলি শুনছো? সকাল সকাল গলা ফাটো কেন? বলি শুনি চেহারা খানি দেখেছো? ওটা মেলা কাজ পড়ে আছে। উঠছি উঠছি। বলি রাতে উঠোনের ধানগুলো শুকোতে দিয়েছিলাম, একবার একবার দেখেছি সকাল থেকে? যাই গিয়ে দেখি একবার কি অবস্থা। ওমা, এটা কি গো? ওগো শিগগির আসো বাইরে। কি হলো গো মানো? অত গলা ফাটাও কেন সাত সকালে? ওই দেখো নীরু দিদি, কি আজব জিনিস দাঁড়িয়ে আছে সাত সকালে। গলা পাঠাবো না তো কি? ওমা, এটা কি জন্তু? সত্যি তো, এটা এটা কি গো? এটা এটা কাছে গিয়ে দেখলে হয়। বাহ বাহ, বেশ বেশ তাগড়া আছে তো জিভটা। বেশ। হ্যাঁ গো, নিয়ে চলো না আমাদের বাড়ি। ও সাবধানে সাবধানে গো, দেখো আবার লাতি টাতি না মারে। নিয়ে গেলে বেশ হয়, কিন্তু মন্দ করবি তুমি। দেখো না, অনেক কাজে দিবে গো। ক্ষেতের ফসল থেকে বাজারের হাটের সব মালপত্র এর পিঠে চাপিয়ে আসা যাবে। তোমার কত খাটনি বাজবে বলো? একবার ভেবে দেখো দেখি। যা কয়েছো গো মানু, এ তো সকলের জন্যই খুব কাজের। ইস, এইরকম যদি গোটা কয়েক জোটে, কেরাম সত্য লোকের কত সুবিধে হয় ভাবা যায়। না, একে বসে আনতে গেলে আগের মুখে আর গলায় দড়ি বাঁধতে হবে। এর যত জোর ওই 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 মুখের দিকেই। হ্যাঁ, এই নাও নাও নাও, এই গো, এই যে দড়ি নাও। আরে এই সাধারণ দড়ি দিয়ে হবে না গো গিন্নি, এর জন্য চাই চামড়ার বাঁধন। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি গো, আমি নিয়ে আসছি। আমার বাড়িতে এক চামড়ার সরু ফালি আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এর পিঠে রাখতে হবে এমন এক বস্তু যা জিনিস রাখতেও সাহায্য করবে আর বসতেও সাহায্য করবে। তুমি এটার পিঠে বসবে?
এই নাও গো, এই নাও, এটা দিয়ে বাঁধো। এই ভেটা দেখছি এমনি বাকি আসবে না। দাও তো কিন্তু কয়েক খা খেলেই ঠান্ডা হবে। দাও। পা দুটো ভালো করে বেঁধে দেওয়া যায়। হ্যাঁ, এইবার ঠান্ডা হবে। কিছুদিন এভাবে থাকলেই বেটা সোজা পথে আসবে। এগো, এটাকে রাখবে কোথায়? এইভাবে তো আর খোলা মাঠে ছেড়ে দেওয়া যায় না। তাই ভাবছিলাম কোথায় রাখা যায়। এক কাজ করো গো, আমাদের পিছনের উঠোনে যে খালি জায়গাটা পড়ে আছে সেটাকে এদিক ওদিক থেকে আপাতত কিছু চট কাপড় দিয়ে ঘিরে রাখা যাক। কিছুদিন যাক, তারপরে না হয় দেয়াল তুলে দেওয়া যাবে। যা বলেছো গো। ওই দেখো গো, পেছনের পা দিয়ে লাথি চড়ছে, সাহস কম নয়। চুপ করে দাঁড়িয়ে থাক। বলি, কিছু খেতে টেতে দেবে না এটাকে? গায়ের জোর তো খুব চালাচ্ছে। তা বটে, দেখো কি খায়। দাও কিছু তোমার ভেসেল থেকে। আর না হলে ওই গরুর মতো ঘাস খাবে আর কি বাঁচাতাম। এই দেখো গো, সত্যি সত্যি ঘাস খাচ্ছে। যাই, এবার বরং ভেতরে বেঁধে রেখে দিয়ে আসি, কাল সকালে দেখা যাবে। দশা করো গোলার, মাঝে চাঁদবার বন্ধ দিবালের মাঝে। হ্যাঁ গো, মাঠে ছেড়ে রাখলে হাত ছাড়া হবে। তাই ঘোড়াটা চারিদিকে পাঁচিল তুলে দিলে। বাঘে ছিল বন, তার বনই রইল। সিংহে ছিল গুহা, কেউ কাড়লো না। কিন্তু ঘোড়ার ছিল খোলা মাঠ, সে কিনা এসে ঠেকলো এক আস্তা বলে। প্রাণীটিকে মরদ বেহন মুক্তির দিকে অত্যন্ত উস্কে দিলে, কিন্তু বন্ধন থেকে বাঁচাতে পারলে না রে। এ মা, ঘোড়াটার কষ্ট হবে তো। যখন কষ্ট হলো তখন ঘোড়া তার দেয়ালটির পরে লাঠি চালাতে লাগল। তার পা যতটা জখম হলো, দেয়াল ততটা হলো না। তবু চুনবাড়ি খসে দেয়ালের সৌন্দর্য নষ্ট হতে লাগলো। এতে মানুষের মনে বড় রাগ হলো। বলি, নতুন জিপ পেয়ে কি ভুলেই গেলে? আরে আর বলো না নিরুদি, কাল থেকে ও তো ওটার পেছনেই গাম জড়াচ্ছে। কোনো রকমে তো ভিতরে নিয়ে এলাম আর পিছনের উঠোনে বেশ করে বেঁধে রাখলাম। তারপর যা ঝামেলা, বলে বুঝাতে পারবো না গো। কি হলো ডাকি? আবার লাঠি চালায় নাকি? সে আর বলতে, অত সহজে কি আর বাঘে আসবে? তাহলে কি করলে? কি আবার, পেছনের পা দুটো আচ্ছা করে কষে বাঁধলাম আর বেটাকে বাঘে আনলাম। তারপরও
2-4 বার অবশ্য একটু বেয়াদবি করেছিল, কিন্তু বেশ কয়েকটা চাবুকের খাকে একেবারে সোজা। ওই যে কথা আছে না, সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুলে একটু দেখাতে হয়। তা তা এখন কি অবস্থা গো? ঠান্ডা তো? হ্যাঁ, ঠান্ডা মানে একবারে বাধ্য ছাত্র। এমন কাজ হয়েছে যে চিৎকারের তেজও কমে গেছে। তাহলে আর চিন্তা নাই, কাল থেকে মনে হয় কাজকর্ম সবই করবে। কি করবে মানে? করছি গো। আমার তো মনে হয় এই জীবটার মতো অন্য কোনো এমন ভক্ত বাহনা নাই। বললে বিশ্বাস করবে না নিরুদি, একেবারে জলের মতো ঠান্ডা হয়ে গেছে। চলো একবার নিজের চোখে দেখবে, চলো। ও মা, দেখে তো মনে হচ্ছে তোমারই ধম্মের মতো ঠান্ডা। সত্যি কি জাদুই না করলে গো তোমরা। একে তো গোড়া থেকে গিয়ে দাঁত নাই, ছিও নাই, তারপরে দেয়ালে শুনলে লাঠি ছোড়াও বন্ধ। তাই মনটাকে খোলসা করবার জন্য মাঝে মাঝে আকাশে মাথা তুলে করে আর কি। আসি গো, মেলা কাজ পড়ে আছে। আমার তো আর তোমাদের মতো ভাগ্য নাই যে এরকম একটা বাহন পেয়ে সুখী হব। আজ যাই। আমলো কথা শুনলে গা জ্বলে পড়ে যায়। হ্যাঁ? হায় রে, বুঝলে কি দিদি ভাই, মনটাকে খোলসা করবার জন্য আকাশে মাথা তুলে সে চিহি চিহি করতে লাগলো। তাতে মানুষের ঘুম ভেঙে যায়। আর পাড়াপড়শিরা ভাবে এই আওয়াজটা তো ঠিক ভক্তি গদগদ শোনাচ্ছে না। তখন কি আবার ঘোড়াটাকে মারতে শুরু করলো ওরা? না, মারলো না। কেঁদো না মা। মুখ বন্ধ করবার অনেক রকম যন্ত্র বের, কিন্তু দম বন্ধ না করলে মুখ তো আর একেবারে বন্ধ হয় না। তাই চাপা আওয়াজ মুমূর্ষুর খাবির মতো মাঝে মাঝে বেরোতে থাকে। তারপর কি? একদিন সে আওয়াজ গেল ব্রহ্মার কাছে। তিনি ধ্যান ভেঙে একবার পৃথিবী খোলা মাঠের দিকে তাকালেন। সেখানে ঘোড়ার চিহ্নও নেই। দামোদর ভান্ডারীকে ডাকলেন, বললেন, ভান্ডারী, এই নিশ্চয়ই জমেরই কীর্তি, আমার ঘোড়াটিকে নিয়েছে। ভান্ডারী কি বললে? ভান্ডারী বললে, সৃষ্টিকর্তা যম মহারাজকেই আপনার যত সন্দেহ, একবার মানুষের পাড়ার দিকে তাকিয়ে দেখুন। ব্রহ্মা তখন মানুষের পাড়ার দিকে তাকিয়ে দেখলেন আর অবাক হলেন। ভান্ডারীকে অতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? এ তো অতি ছোট জায়গা, চারদিকে পাঁচিল তোলা, আর তার মাঝখানে দাঁড়িয়ে ক্ষীণস্বরে ঘোড়াটি চিহি চিহি করছে। চলো তো একবার মর্তে ওই মানুষগুলোর মাঝে, ব্যাপারটা কি বুঝতে হবে আমাকে। ভান্ডারী বললে, এ আর এমন কি, চলুন পিতামহ। ব্রহ্মা গেলেন সেখানে। বড় মুহূর্তেই চতুর্মুখ
ভান্ডারী সহ সহিসের বাড়িতে প্রবেশ করলেন। তাকে দেখে তো মর্ত লোক একেবারে থতমত। ব্রহ্মা সরাসরি জিজ্ঞেস করলেন, ব্যবস্থা করেছে নির্দয় হবে আমার সৃষ্টি নতুন প্রাণী। সৃষ্টি করলাম এক ভেবে, তোমরা ব্যবহার করলে অন্য কিছু ভেবে। পরম পিতা ব্রহ্মা, প্রণাম আদিদেব। কি ভুল হয়েছে সৃষ্টিকর্তা? কি অবস্থা করেছে নির্দয় হবে আমার এই প্রাণী, স্বার্থপর মানুষ সব। আপনার এই নতুন জীবটার কথা কইছেন, তাই তো কোনো কমেন্ট নাই পিতামহ। কোনো কমেন্ট নয়, তবে আমার এই জীবকে মুক্তি দাও। মুক্তি না দিলে বাঘের মতো তোর নবদন্ত বানিয়ে দেবো, ও তোমার কোনো কাজে লাগবে না। ছি 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 ছি, এতে খুন খারাপি রক্তারক্তি বড্ড বেড়ে যাবে আদিদেব। কিন্তু যাই বলেন পিতামহ, আপনার এই প্রাণীটি মুক্তির যোগ্যই নয়। এর জন্য অনেক খরচ করে আস্তাবল বানিয়েছি, খাসা আস্তাবল। ওকে ছেড়ে দিতেই হবে। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আচ্ছা, ছেড়ে দেব, তবে ওই 7 দিনের মেয়াদি। তারপরও যদি বলেন আপনার মাঠের চেয়ে আমার আস্তাবল ওর পক্ষে ভালো নয়, তাহলে নাকে খত দিতে রাজি আছি। ঠিক আছে, আমি স্বর্গ থেকে আগামী 7 দিন দেখতে চাই যে তোমার কথা কতটা খারাপ। চলো ভান্ডারী, স্বর্গের পথে প্রস্থান করা যাক। চলুন পিতামহ। বলি, আমার কথা শোনো। সামনের দুটো পায়ে বসে একটা দড়ি বেঁধে দাও, তারপর মাঠের মধ্যে ছেড়ে দাও গে। যেমনটি ঠাকুর চেয়েছেন তেমনিটি হবে। হাই ভাবছিলাম নিরদি, একেবারে একই কথা ভাবছিলাম। একেবারে মনের কথা বলেছ। এই 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 তোমরা তোমরা একটু আড়াল করে দাঁড়াও, নইলে ব্রহ্মা ঠাকুর দেখে নিলে সব বন্ধ হয়ে যাবে। ভান্ডারী, ভান্ডারী, দেখছি আমি ঘটি তো হাঁটতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? আমি ঠিক দেখছি তো? হ্যাঁ পিতামহ, আমিও তাই ভাবছি। হঠাৎ কি হলো সুস্থ প্রাণীটির? দিব্যি তো দৌড়ে সারা মাঠ পরিক্রমা করত। কোনরকম ত্রুটি হয়নি তো আমার দ্বারা? হওয়ার তো কথা নয় পিতামহ। ভালো করে দেখো তো আরো একবার। না আদিদেব, মনে হয় সত্যি কোনো ভুল হয়েছে। তাহলে চলো ওদের বরং বলে আসি, ঘোড়াটিকে আস্তাবলেই রাখতে, ফিরিয়ে না আনাই শ্রেয়। চলুন চতুর্মুখ, সেটাই ঠিক হবে ক্ষণ। দিদিমা, তার মানে ব্রহ্মা ঘোড়াটাকে সেই মানুষদের মাঝেই রাখবেন ঠিক করলেন? কিন্তু ওরা তো ঘোড়াটার পা দুটো বেঁধে দিয়েছিল, সে দৌড়বে কি করে? হ্যাঁ গো কুসমি,
আদিদেব স্বর্গ থেকে সঠিকভাবে দেখতে পারেননি, তাই তিনি ভাবলেন হয়তো তারই ভুলে এটা হয়েছে। তাই তিনি লজ্জায় নিজের সৃষ্টিকে ফিরিয়ে নিতে চাইলেন না। কিন্তু ঘোড়াটি তো কষ্ট পাবে। কি আর করবেন ব্রহ্মা? তাই তিনি সহিষ্কে বললেন, ঘোড়াটিকে আস্তাবলেই রাখো। সে কি খুব খুশি হলো? খুশি তার বলতে, কিন্তু সেই খুশি সহিস আর তার স্ত্রী জাহির না করে আদিদেবকে বললে, এই প্রাণীটি এখন এক বিষম বোঝা। বোঝা? সে কি কথা? বোঝা কি করে হয়? হ্যাঁ গো আমার পরি, বোঝা মানুষের পক্ষে মনুষ্যত্ব এক বিষম বোঝা, বুঝলে? আর এটা শুধু সত্য নয়, আরো সত্য। আমাদের শ্রুতি নাটক মনুষ্যত্ব এক বোঝা এখানেই শেষ হলো। আমি যারা অংশগ্রহণ করেছিলেন শিল্পীরা, তাদের সাথে পরিচয় করিয়ে দিই। দিদিমা শ্রীমতী ভারতী মুখার্জি, কুষ্মি শ্রীমতী চন্দনা পাল, ব্রহ্মা শ্রী সমরেন্দ্র দাশগুপ্ত, ভান্ডারী পূর্বাশা দত্ত, সহিস শ্রী দেবাশিস চন্দ্র, মানু শ্রীমতী সুজাতা বোস, সরস্বতী শ্রীমতী সুমনলতা শ্রীবাস্তব এবং নিরু শ্রীমতী সুচেতা মুখার্জি। নমস্কার। আবহ সঙ্গীতে আমাকে সাহায্য করেছে টেকনিক্যাল দিকটা দয়িতা মজুমদার, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গল্প, যেমন আমি বললাম পুরী এবং ঘোড়া, এই দুটি গল্পের অবলম্বনে নাটকটা আমার লেখা এবং আমার নির্দেশনায়। বলুন মধু কাকিমা, আপনি বলুন প্রথম। আমি কিছু বলছি, অসাধারণ অসাধারণ, প্রত্যেক জনের পাঠ অসাধারণ। আর দীপঙ্করটা আপনাকে নমস্কার, বড়দের আমার নমস্কার, প্রণাম। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে আমি এ করতে পারছি, আমার সত্যি এক এক জায়গায় অনেক কাটা দিচ্ছি, রাজু সুন্দর লিখছে,